খুন করার পর বা কোনো খারাপ কাজ করার পর বুক উঁচু করে এবং মানে জোর নিয়ে পৃথিবীতে এখনো বেঁচে রয়েছে এবং কলকাতা শহরেই এরকম প্রচুর প্রচুর ঘটনা আমরা পরপর ঘটতে দেখেছি। এইটা নিয়ে কতটা সমস্যায় তুমি ভোগো? কড়া বার্তা সমাজের প্রত্যেকটা স্তর থেকে যদি না আসে তাহলে এই সমস্ত মানুষজনরা খুন করে ধর্ষণ করে তারা বুক ফুলিয়েই ঘুরে বেড়াবে। তুমি একজন অভিনেত্রী হয়ে কতটা বিশ্বাস করো যে ফলোয়ার্স থাকা ইম্পর্টেন্ট, তারপরে সেই অভিনেত্রীর একটা কদর বাড়ে? একটু অবিশ্বাস করি না। সবকিছুকে তোয়াক্কা না করে এইভাবে জাস্ট ঘাটটা ঝেড়ে ফেলে দাও, ইম্প্যাক্ট কিচ্ছুতে ফেলে না লাইফে তোমার? जो कभी ना हो स्लिप वही असली चैंपियंस की ग्रिप। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT बार। सेल्फी चाहिए या ऑटोग्राफ? সিটি সিনেমাতে আপনাদেরকে স্বাগত। আমার সঙ্গে এই মুহূর্তে যাকে দেখতে পাচ্ছেন অপ্সরা সুন্দরী এবং একইভাবে নিজেকে মেনটেন করে চলেছে আমাদের সকলের প্রিয় অভিনেত্রী চৈতি ঘোষাল। চৈতি, ওয়েলকাম টু সিটি সিনেমা। আমায় বলো, এই যে আমি প্রথম থেকে এখনো অবধি যখনই তোমাকে দেখি একই রকম একটা গঠন, কি করে মেনটেন করো? এটার মধ্যে প্রথমত একই রকম গঠন মোটেও না, আর আরেকটা জিনিস হচ্ছে এর মধ্যে আমার খুব একটা কৃতিত্ব আছে কি, মানে আমাদের সারা পৃথিবী জুড়েই হয়তো বা বিশেষত আমাদের পশ্চিমবঙ্গে যারা অভিনয় করে খায় তাদের এত খাটাখাটুনি করতে হয়। একটু আগে আমি এমন ভাবে খাটাখাটুনি করে এসেছি, সেই জন্য আমি এই সানগ্লাসটা পরেছি। সানগ্লাসটা কিন্তু শুধু ফ্যাশন স্টেটমেন্ট নয়, অনেক সময় নিজের মেকআপ করার সময় থাকে না বলে অনেক সময় চশমা পরা হয়। এটা কিন্তু আপনাদের একটা টিপস দিলাম। এবং ডিটেকটিভ চারুলতাতেও আমরা যে দেখেছি ব্ল্যাক ম্যাজিক, চোখে কালো চশমা তোমার এখনো রয়েছে। এইটা কি আজকের জন্যই ছিল না এটাকে মেকআপ লুকানোর জন্যই আজকে পরে এসছো? আমার মনে হয় এটা আমি মোটামুটি সেই একটা ব্ল্যাক ম্যাজিক একটা চারিদিকে একটা বেশ মানে এটাকে মেনটেন করা, সেটা ট্রেলার লঞ্চেও আমার পোশাকে সেটা একটা খুব কাকতালীয় ব্যাপার, ওটা ঘটে গেছে। কিন্তু হ্যাঁ, আমার মনে হয়েছিল যে একটুখানি অন্যরকম একটা চরিত্র তো, আর ওয়েব সিরিজে আমার মনে হয় যে ডিরেক্টর জয়দীপ যেভাবে গল্পটা একটু একটু করে এগিয়ে নিয়ে গেছে, যেভাবে সাজিয়েছে, যেভাবে প্রেজেন্টেশন হয়েছে, সেটা খুব ইন্টারেস্টিং। তাই ভাবলাম যে একটুখানি সবটাই ওয়াই নট ইন্টারেস্টিং। এইরকম একটা গোয়েন্দি চরিত্র দেখেছি আমরা, এবং এরকম একটা গল্প অন্যরকমই প্রায় বলতে গেলে। তো এটা নিয়ে দর্শকদের কি বলতে চাও? আমি দর্শকদের বলবো জাস্ট ওয়াচ আউট ফর দিস সিরিজ, বিকজ এই সিরিজটাতে না অদ্ভুত ভাবে ও ছোট ছোট ফেলুদাকে ট্রিবিউট দিয়েছে। মানে এই যে চারুলতা, ডিটেকটিভ চারুলতা নামটাই খুব অন্যরকম একটা নাম, এবং আমার মনে হয় একটা খুব ফ্রেশ লিজ। মানে আমরা তো নানান ধরনের ডিটেকটিভ দেখি, এটা আরেকটা ধরনের ডিটেকটিভ। এবং এই আমি যে চরিত্রটা করছি মিসেস সেন, সেটা একটা অদ্ভুত একটা মানে রিয়েলিস্টিক চরিত্র, এবং এই ব্ল্যাক ম্যাজিককে একটা থাপ্পা দিয়ে দেওয়ার চেষ্টা সর্বোচ্চ। এইখানে এই চরিত্রটা কিন্তু এমন নয়, ওটা একটু আলাদা। বর্তমানে আমাদের পরিবেশ যতই উন্নত হোক না কেন, পরিস্থিতি যতই উন্নতির শিখরে উঠে যাক না কেন, ব্ল্যাক ম্যাজিক বলো বা এই যে অন্ধবিশ্বাস, কুসংস্কার, এগুলো কিন্তু এখনো চলে, এবং গ্রামে হোক বা শহরে এগুলো এখনো ধারাবাহিকতা বজিয়ে রেখেছে। তুমি এটা নিয়ে কি বলবে? মানে এইটা তো একটা সমস্যা, এখনো মানুষ ভুক্তভোগী এই সমস্যার। না, ব্যাপারটা হচ্ছে এই যে ব্ল্যাক ম্যাজিক যারা করে বা ব্ল্যাক ম্যাজিক যারা প্র্যাকটিস করে, তাদের ডাইনি বলে যে পুড়িয়ে মারা হয়, এগুলো একটা অন্ধ কুসংস্কার। মানে কি বলবো আমরা, মানে আমার কাছে বড় প্রশ্ন যে কিছু ঘটনা এমন আজকাল ঘটছে, শহরের বুকে ঘটছে বা প্রত্যন্ত গ্রামে নয়, শহরতলিতে ঘটছে, সেটা দেখে চমকে যেতে হয় যে মানুষ এগোচ্ছে না পিছোচ্ছে। ঠিক একদম। এবং একটা বাচ্চারা আমরা দেখেছি টিজারে, একটা বাচ্চাকে পুড়িয়ে ফেলা হচ্ছে বা ওর উপর কালো জাদু করা হচ্ছে। এইগুলো নিয়ে তো আমরা এখনো ভুক্তভোগী, এবং মানে যতই দিন বদলাক এগুলো এখনো কোনো সুরাহা মিলছে না। না, সেটা ঠিক যে সুরাহা মিলছে না। এইগুলো খুব বিচ্ছিন্ন ঘটনা মোটেও নয়। আসলে একটা মানুষের যখন সার্বিকভাবে বিশ্বাসে ধাক্কা খায়, তখন এই ধরনের বিশ্বাসগুলো
মানে যখন মানুষ কিছু করতে পারে না, যখন বলে না ওই ডাক্তাররা যখন বলে এবার ভগবান ডাকুন, মানে এর মানে কি? মানে ভগবানের ওপর ডেফিনেটলি বিশ্বাস আছে এবং আমরা পুজো পাঠ সবই করি, প্রার্থনা করি, সবচেয়ে বড় কথা প্রার্থনা করি, কিন্তু তার মধ্যে তো একটা সায়েন্সটাকে তো পিছিয়ে রাখতে পারি না। যেটা যেটা ঘটছে সমাজে সেটা চোখ খুলে তো দেখতে পাচ্ছি, গায়ে তো এসে পড়ছে। তো আমার মনে হয় এই নেগেটিভিটি গুলো থেকে মানে একটা খুব কড়া বার্তা প্রত্যেকেরই দেওয়া উচিত, এই নেগেটিভিটি থেকে বেরিয়ে আসা। চৈতি ঘোষাল কিসে বিশ্বাসী, ভগবান না নিজের ওপর? আমাকে ভগবান শিখিয়েছে যে নিজের ওপর বিশ্বাস রাখাটাই সবচেয়ে বড় কথা। ভগবান বোধহয় ওটাই শেখায়। আচ্ছা, তোমার এই যে সিরিজ পরীক্ষা দিলাম না, পড়াশোনা করলাম না, আর আমার কাছে আমার ভগবানের বিশ্বাস আছে না, ভগবান সেই বুদ্ধিটা দেয় যে ঠিক সময় পড়াশোনা করতে হবে। আচ্ছা, আমায় একটা জিনিস বলো, এরকম একটা চরিত্র যেটা অদ্ভুত ভাবেই মানে অন্যরকম একটা চরিত্র, এবং তুমি বলছো যে অমুক দিনে অমুক সময় মারা যাব, তো এইটার মানে কতটা চ্যালেঞ্জিং তোমার কাছে? কারণ আমরা খুব দারুণ, আমার এই লাইনটা ফাটাফাটি লেগেছে যে মানে সবসময় ডিটেকটিভরা স্মার্ট হয়, তো এখানে একেবারে স্ট্রেট শি স্মার্টার দেন দ্য ডিটেকটিভ, ডিটেকটিভের থেকেও স্মার্ট। বলে দিচ্ছে আপনি আমাকে কি করবেন, আপনি খুনের কি কিনারা করবেন, আমিই বলছি আমি খুন হব। সুরঙ্গনার সঙ্গে এটা প্রথম কাজ। হ্যাঁ, কিরকম ছিল সুরঙ্গনাকে এরকম একটা ডিটেকটিভ গোয়েন্দি চরিত্রে দেখা? আমি সুরঙ্গনার সঙ্গে তো যেহেতু কাজ করিনি, অমর তো আমার ছেলে, ওরা খুব বন্ধু, যার জন্যে কিন্তু না কাজ করলেও ওর সম্পর্কে আমি জানি, আমরা সবই একই জায়গায় সারাক্ষণ বিচরণ করছি, কাজকর্ম একে অপরের দেখছি, সুতরাং আমার ওর প্রতি স্নেহ ছাড়া আর অন্য আর কিচ্ছু নেই, স্নেহই আছে এবং অনেক আশা করব যে ওরা ভালো কাজ করবে। আমরা সিরিজে যা দেখেছি এরকম ভাবে মানুষ খুন করার পর বা কোনো খারাপ কাজ করার পর বুক উঁচু করে এবং মানে জোর নিয়ে পৃথিবীতে এখনো বেঁচে রয়েছে, এবং কলকাতা শহরেই এরকম প্রচুর প্রচুর ঘটনা আমরা পরপর ঘটতে দেখেছি। এইটা নিয়ে কতটা সমস্যায় তুমি ভোগো যে মানুষ এতটা অপরাধ করে কোনো সুরাহার পথে? ভীষণ সমস্যায় ভুগি। আমার মনে হয় আসলে কড়া বার্তা সমাজের প্রত্যেকটা স্তর থেকে যদি না আসে, তাহলে এই সমস্ত মানুষজনরা খুন করে ধর্ষণ করে তারা বুক ফুলিয়েই ঘুরে বেড়াবে। ঠিকই তাই, মানে সুরাহাটা সত্যি প্রয়োজন। এবং যেটা বলার ছিল যে সোশ্যাল মিডিয়া এখন অনেকটা মানুষের মধ্যে জড়িয়ে গেছে, এবং খেতে ঘুমোতে সবকিছুতে সোশ্যাল মিডিয়া জড়িয়ে। তুমি একজন অভিনেত্রী হয়ে কতটা বিশ্বাস করো যে ফলোয়ার্স থাকা ইম্পর্টেন্ট, তারপরেই সেই অভিনেত্রীর একটা কদর বাড়ে? একটুও বিশ্বাস করি না, একটুও না। আমি আমার যত মানে আছে, আমার যারা পছন্দ করে আমার অভিনয়, তারা আমাকে ফলো করে কিনা আমি পাত্তাও দিই না। তারা আমি যখন থিয়েটার করি, তারা ভালোবেসে টিকিট কেটে দেখতে আসে, আমার ছবি রিলিজ করলে তারা আশা করব দেখতে আসবে, যারা অপরিচিত তারা দেখতে আসবে, এবং এতদিন ধরে যে অগুন্তি মানুষজন যারা আমাকে টেলিভিশনে দেখেছে, ভালোবাসা দিয়েছে, তারা দেখতে আসবে। ফলোয়ার্স তো হালে হলো, এটা হচ্ছে আজকে আছে কালকে নেই। আজ ফলোয়ার্স আছে, দুম করে কি একটা ঘটনা ঘটলো, ফলোয়ার্স দূর 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 করে নেমে গেল, আবার ফলোয়ার্স টাক 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 করে উপরে উঠে গেল। এই যে সবকিছুকে তোয়াক্কা না করে এইভাবে জাস্ট ঘাটটা ঝেড়ে ফেলে দাও, ইম্প্যাক্ট কিচ্ছুতে ফেলে না লাইফে তোমার? বিশাল ভাবে ফেলে ইম্প্যাক্ট। আমি দেখেছি ভালো ভালো অ্যাক্টার্সদের ফলোয়ার্স নেই বলে তারা বাদ হয়ে যায়। এখন বোধহয় একটা সময় এসেছে, এবার বুঝতে পেরেছে যে যারা ইনফ্লুয়েন্সার্স তারা অভিনেত্রী নয়, তারা চেষ্টা করলে অভিনেত্রী হতে পারে, কিন্তু সেই চেষ্টার বিনা চেষ্টায় ফলোয়ার্স বাড়িয়ে ইনফ্লুয়েন্সার্সরা অভিনেতা অভিনেত্রী হতে পারে। যে এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছো, এতগুলো বছর, নিউ কামার যারা আসে, কি মানে অমিল পাও বা কি ট্যান্ট্রামস দেখো তাদের মধ্যে? আমি না খুব একটা নিউ কামার্সের মধ্যে অত ট্যান্ট্রামস আমি ফেস করি না, তার কারণ প্রথমত আমি যখন টেলিভিশন করি এখন মানে নানান কারণেই আমাকে একটা আলাদা জায়গাতে দেওয়া হয় যেখানে আমি বসতে পারি,
যেখানে আমি আমার নিজের মতো থাকতে পারি, এবং যখন সেটে মিট করি তাদের সঙ্গে আমার ভালোই সম্পর্ক থাকে। কিন্তু একটা জিনিস, যারা খুব একটা সিরিয়াস নয় তারা আগে মানে জামানাতেও সিরিয়াস ছিল না, এখনো নয়, তবে এইটুকু আমি বলবো খুব সহজে তো লোকজন পেয়ে যাচ্ছে, সেইটার মূল্য অনেক নিউ কামাররাই দেয় না, তারা পরে হারে হারে পস্তায়। খুব সহজ ভাষায় একটা বড় কঠিন মানে উত্তর দিয়ে দিয়েছে। আজকের আড্ডার আমি শেষের দিকেই প্রায়, আমি আর দুটো প্রশ্ন করে আজকের আড্ডা শেষ করব। বম্বেতে কাজ করার ইচ্ছে? দেখো, বম্বেতে আমার কাজ করার খুবই ইচ্ছে আছে। আমি মাঝে মাঝে কাজও পাই। কিছুদিন আগে আমি একটি অত্যন্ত 1 নম্বর ইন্টারন্যাশনাল চ্যানেলে 1 নম্বর ডিরেক্টরের বাংলার বিষয় নিয়ে তারা কাজ করছিলেন, সেরকম একটা চরিত্র আমাকে দিয়েছিল। সেই চরিত্রটা আমি দেখার পরে তাদের খুব পছন্দ হয়েছে, যে এমনকি পারিশ্রমিক আমি যেটা বলেছিলাম তার মানে ওনারা যেটা বলেছিলেন তার থেকে আমি অন্তত 7-10 টাইমস বেশি বলেছিলাম, ওরা তাতেই রাজি হয়েছিল। কিন্তু পরবর্তীকালে যখন শুটিং এর ঠিক আগে ওদেরকে যখন স্ক্রিপ্ট চেয়েছিলাম, তখন ওরা বললো যে স্ক্রিপ্টটা যখন আমাকে পাঠালো, আমি বাধ্য করলাম স্ক্রিপ্ট পাঠাতে, লুক সেট হয়ে গিয়েছিল, তখন দেখলাম অনেকটা পোর্শন নেই। তো আমি বললাম এইগুলো কোথায়? তো বললো যে না, এইগুলো না রিরাইট করা হয়েছে। বললো আমাকে আপনি জানাবেন না রিরাইট করা হয়েছে, আমি তো করবো না। তো ওরা ভাবতেই পারে না যে কেউ এরকম অভিনেত্রী আছে, রিজিনাল অভিনেত্রী, যে বলবে যে না আমি এটা করবো না। হ্যাঁ, তো তারা আমাকে নানান রকম ভাবে বলছিল না আপনি এরকম করতে। আনলাম যে বাবা, তোমরা বেশি সময় নষ্ট করে আমাকে তর্ক করিও না, তুমি অন্য আর্টিস্টকে দেখো, তারা করবে, আমি করবো। সুতরাং আমার মর্যাদা আমার ঠিক মতো ভালো না লাগলে, আমার চরিত্র ভালো না লাগলে আমি কলকাতাতেও করবো না, বম্বেতেও করবো না। আমার কোনো মোহ নেই ওইভাবে করা। আমি করব আমার নিজের ভালো লাগে, ভালো চরিত্র হলে, আমি ভালো অভিনয় করি, আমাকে ভালো চরিত্র দিলে আমি নিশ্চয়ই করবো। একদম, এই যে ধীরে ধীরে এগোনো, মানে খুব সংক্ষেপ বা খুব সিলেক্টিভ চরিত্রের মাধ্যমে তোমাকে কিন্তু আমরা পাই। সেটা কি বলতো, আমি যে মানে টেলিভিশন তো খুব ভালো ভালো চরিত্র করেছি, অনেক সময় আমি অনেক কিছু চরিত্র আমি পেয়েও উঠি না। আমি বলবো না যে আমার পিআর স্কিল খুব খারাপ, ওটাকে আমি পিআর স্কিলই বলবো। অন্য কোনো স্কিল যেটার সম্পর্কে আমার স্কিল আছে কি নেই সেটা ইম্পর্টেন্ট নয়, বাই চয়েস ওটা আমি করি না, সেটাই। নিজের মধ্যে মানে গাম্ভীর্য ব্যাপারটা, বা এই যে শির দ্বারা উঁচু করে বেঁচে থাকা, শির দ্বারাটা আছে আমার, সেটা সবাই জানে। না, শির দ্বারা যাদের থাকে তাদের আরো মজবুত হয়, শির দ্বারা ভাঙে না। যদি এত বছর ইন্ডাস্ট্রিতে কাজ করেছো, কোনো আক্ষেপ আছে ইন্ডাস্ট্রি নিয়ে? বম্বের কথা তখনই ইন্ডাস্ট্রি নিয়ে আক্ষেপ নেই। ইন্ডাস্ট্রি, হ্যাঁ, আমার মনে হয় আমার আরো অনেক ভালো ভালো চরিত্র পাওয়া উচিত ছিল, যেগুলো আমি পাইনি। কি কারণে পাইনি সেসব হিসেব আমি করি না, ওটা আমার হওয়ার। মনে হয় পরিচালকের খুব কাছের লোক হলে সেই কাজগুলো পাওয়া যায়, বা পিআর বা ওই যেটা বলে সোকল আনকাট, ওটা পিআর নয়, ওটা আলাদা স্কিল। হ্যাঁ, অনেক সময় পাওয়া যায়, অনেক সময় ঘটে যায়, সেটা খুব দুঃখের। অনেক সময় পাওয়া যায়, অনেক সময় সেখান থেকে অনেক অভিনেতা অভিনেত্রী হয়, তৈরি হয়, সেটা ভালো। কিন্তু বেশিরভাগ সময় এসব অভিনেতা অভিনেত্রী তারা ডিরেক্টরের কাছের হয়ে সুযোগ তো পায়, একটা ভালো অভিনেত্রী সুযোগটা নষ্ট করে, লম্বা রেসের ঘোড়াও হতে পারে। এই যে ইন্ডাস্ট্রিতে এত পরিমাণ তর্ক বিতর্ক বলো, কাজ নিয়ে সংকট বলো, এইগুলো কিভাবে সামলাও তুমি? অভ্যেস হয়ে গেছে, জানো তো। আমি আমার কাজ না, গায়ে তো লাগে ভীষণভাবে, কষ্টও পাই, কিন্তু জানিয়েই বা কি লাভ? আমি তখনই জানাবো যখন আমি সেটাই জানাই যেটা আমি জানাতে চাই। এইভাবেই থেকো সারা জীবন। এবং দর্শককে শেষে তোমার এই নতুন ছবি নিয়ে কি বলবে? আমাদের আজকের যে সিরিজ, এই যে ডিটেকটিভ চারুলতা, তো এইটার নামটা ইটসেলফ আমার মনে হয় একটা খুবই
মানে কি বলবো একটা ইন্টারেস্ট তৈরি করবে। এবং আমার মনে হয় যে সব ফ্রেশ ছেলেমেয়েরা আছে যাদেরকে মানে আমার কাছে তারা ছেলে মেয়েই আর কি, ভালো ভালো অভিনেতা অভিনেত্রী আছে, তারা ভালো কাজ করেছে এবং আমিও খুব ইন্টারেস্টিং একটা কাজ করেছি। তো সব মিলিয়ে আপনারা দেখুন, দেখে বিচার করুন। আজকের আড্ডা রইলো এখানেই, এবং সমস্ত আড্ডার আপডেট পেতে অবশ্যই চোখ থাকবে শুধুমাত্র সিটি সিনেমাতে। এবং আজকের ইন্টারভিউ কেমন লাগলো কমেন্ট বক্স জানাতে কিন্তু একদম ভুলবেন না। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।